হ্যালো এভরিওয়ান, আমি রূপম আর তোমরা দেখছো উত্তরণ 2020। আজকে আমরা ক্লাস 12-এর এমন একটা ইউনিট নিয়ে আলোচনা করব যেই ইউনিটটার জন্যই কিন্তু অনেকে 11-12-এ বায়োলজি সাবজেক্টটা নেয়, এবং সেই ইউনিটটা হচ্ছে কি না, জীবের জনন। আর আজকে আমাদের টপিক হচ্ছে যৌন এবং অযৌন জনন। তো চলো দেরি না করে শুরু করি। জনন প্রক্রিয়া জীবের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাহলে জননটা ঠিক কি না, যে জৈবনিক পদ্ধতিতে জীব নিজের সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখে, তাকেই কিন্তু জনন বলে। যে জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় তাকে জননেত্রী জীব বলে। তাহলে অপত্য জীবটা কি? জননেত্রী জীব থেকে যে জীব সৃষ্টি হয় তাকে অপত্য জীব বলে। এবারে আসি জননের প্রয়োজনীয়তা ঠিক কোথায়। প্রথম পয়েন্ট হচ্ছে বংশ বিস্তার করে এবং নিজেদের অস্তিত্বকে বজায় রাখা। 2 নম্বর পয়েন্ট জীব জগতের ভারসাম্য রক্ষা করা। 3 নম্বর পয়েন্ট প্রকারণ এবং পরিব্যক্তি। এগুলো হচ্ছে প্রধান প্রধান কারণ যেগুলোর জন্য জননটা দরকার। এবারে আমরা শুরু করব জননের প্রকারভেদ। তাহলে আজকে আমরা জনন প্রক্রিয়ার তারতম্য প্রজাতি অনুসারে দেখা যায়, আর পারিপার্শ্বিক পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই জনন প্রক্রিয়াকে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে যৌন জনন, 2 হচ্ছে অযৌন জনন। যৌন জননটা নিয়ে এবার আমরা আলোচনা করব। যৌন জননটা কি না, যে জনন প্রক্রিয়ায় দুটি বিপরীত ধর্মী যৌন জনন কোষ বা গ্যামেট অর্থাৎ পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের দ্বারা অপত্য জীব সৃষ্টি হয় তাকেই আমরা যৌন জনন বলি। যৌন জননের বৈশিষ্ট্য কীরকম না, এক হচ্ছে বিপরীত লিঙ্গের দুটি জননেত্রী জীবের প্রয়োজন হয়, গ্যামেটের প্রয়োজন হয়। জনন কোষ সর্বদাই হ্যাপ্লয়েড প্রকৃতির এবং গ্যামেটটা মেয়োটিক কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। ভেদ বা প্রকরণ দেখা যায়। এরপর যৌন জননকে কিভাবে ভাগ করা যায় বিভিন্ন ভাগে সেটা আমরা দেখব। দুটো মেন ভাগ, একটা হচ্ছে সংযুক্তি বা কনজুগেশন, আর একটা হচ্ছে সিনগ্যামি। সিনগ্যামির আন্ডারে 3টে ভাগ, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। এবারে আমরা পড়ব প্রথমে সংযুক্তি বা কনজুগেশন। সংযুক্তি কি না, দুটি একই প্রজাতিভুক্ত জননেত্রী জীব যাদেরকে কনজুগ্যান্ট বলা হয় তারা অস্থায়ীভাবে মিলিত হবে এবং কনজুগেশন টিউব বা সংযুক্তি নালী সৃষ্টি করে তার মাধ্যমে নিউক্লিয় পদার্থের বিনিময় ঘটিয়ে অপত্য জীব সৃষ্টি করে থাকবে। এই প্রক্রিয়ায় উৎপন্ন জাইগোটটিকে জাইগোস্পোর বলে, যেই জাইগোটটা থেকেই কিন্তু অপত্য জীব সৃষ্টি হয়। কারা দেখায়? মিউকর, স্পাইরোগাইরা, প্যারামেশিয়াম ইত্যাদিরা কিন্তু দেখায়। বাঁ দিকের ছবিটি খুব সুন্দর স্পাইরোগাইরার, ডান দিকেরটা প্যারামেশিয়ামের। এরপরে আসছে সিনগ্যামি। সিনগ্যামির ক্ষেত্রে কি হয়, গ্যামেট দ্বয়ের মিলন সম্পূর্ণ এবং স্থায়ীভাবে হয়ে থাকে। এটা 3 প্রকারের। প্রথম হচ্ছে আইসোগ্যামি, যখন গ্যামেট দ্বয় সম আকৃতির হয়ে থাকবে। এরপর আসছে এর ছবিটা, যেখানে দেখতে পারবো দুটো গ্যামেটই, সবুজটাকে যদি স্ত্রী গ্যামেট ধরি, সাদাটাকে পুংগ্যামেট, দুটোই কিন্তু সম আকৃতির। এরপর আসছে অ্যানাইসোগ্যামি, যেখানে আকার এবং আয়তন ভিন্ন হয়ে থাকবে গ্যামেট দুটোর। স্ত্রী গ্যামেটটা বড় এবং পুংগ্যামেটটা ছোট। ছবিতে দেখো সবুজটা স্ত্রী গ্যামেট যেটা আকারে বড়, সাদাটা পুংগ্যামেট যেটা আকারে ছোট। এরপর আসছে উগ্যামি। এক্ষেত্রে স্ত্রী গ্যামেটটা আকারে বড় এবং অচল হয়ে থাকে, আর পুংগ্যামেটটা আকারে ছোট এবং সচল হয়ে থাকে। দেখতে পারবে ছবিতে সবুজটা কিন্তু সচল না, কোনো ফ্ল্যাজেলা বা এই জাতীয় কিছু নেই, কিন্তু পুংগ্যামেটটা কিন্তু সচল, ফ্ল্যাজেলাটা দেখতে পাবে। আইসোগ্যামির উদাহরণ হচ্ছে মিউকর, অ্যানাইসোগ্যামির উদাহরণ ক্লামাইডোমোনাস, উগ্যামির উদাহরণ হচ্ছে উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীরা। এরপর আসছে অযৌন জনন। অযৌন জনন কি? মিওসিস, তারপর গ্যামেট গঠন এবং নিষেক ছাড়াই যে জনন পদ্ধতিতে একটা মাত্র জননেত্রী জীব লাগবে, সেটার থেকেই দেহকোষ বিভাজিত হয়ে বা রেণু উৎপাদনের মাধ্যমে যে জনন প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বলে অযৌন জনন। কি কি বৈশিষ্ট্য? নিষেক হয় না, একটাই জননেত্রী জীব লাগবে, মিওসিসের মাধ্যমে গ্যামেট গঠন হয় না, শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়, ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় না। এগুলো হচ্ছে অযৌন জননের বৈশিষ্ট্য। এবারে আমরা আসবো অযৌন জননের প্রকারভেদগুলোকে। অযৌন জননকে কিভাবে ভাগ করা যায়? মূলত অযৌন জননের ভাগগুলো হচ্ছে বিভাজন, রেণু উৎপাদন, কোরকোদ্গমের মাধ্যমে,
গেমিউলের দ্বারা খণ্ডীভবন এবং পুনরুৎপাদন। এরকম মোটামুটি 6টা মেন ভাগ আছে অযৌন জননের। এই অযৌন জননের আন্ডারে বিভাজনের আন্ডারে 2টো ভাগ আছে। বিভাজনটাকে কটা ভাগে ভাগ করা যায়? 2টো। এক হচ্ছে দ্বিবিভাজন, আরেকটা হচ্ছে বহু বিভাজন। সিলেবাসে তোমাদের বহু বিভাজন কিন্তু নেই, তাও বহু বিভাজন কাদের দেখা যায়? অ্যামিবাদের ক্ষেত্রে কিন্তু বহু বিভাজন দেখা যায়। ছবিতে অ্যামিবাটার বহু বিভাজনটা এমনি একটু দেওয়া আছে। এরপর আমরা পড়ছি বিভাজন। বিভাজন মানে কি? জন্মিত্রী জীবেরই 2 বা তার বেশি অংশে বিভাজিত হয়ে সেখান থেকে অপত্য সৃষ্টি করবে। এই বিভাজনটা একটা প্রকার দ্বিবিভাজন, যেটা আগেই বলেছি। দ্বিবিভাজন কথাটা মানে কি? 2টো অংশের মাধ্যমে অপত্য সৃষ্টি করবে। প্রথম প্রকার হচ্ছে দ্বিবিভাজনের সরল দ্বিবিভাজন, যেটা অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। যে কোনো তল বরাবর বিভাজিত হতে পারে, যেহেতু অনিয়তাকার জীব একটা। এরপর আসছে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। অনুদৈর্ঘ্য দ্বিবিভাজনটা কি? যেখানে জীবকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দৈর্ঘ্য বরাবর বিভাজিত হবে। কাদের দেখা যায়? ইউগ্লিয়ানদের ক্ষেত্রে দেখা যায়। ছবিতে দেখবে একটা আয়তক্ষেত্র যদি পরিকল্পনা করো, তার দৈর্ঘ্য বরাবর কিন্তু বিভাজনটা হয়ে থাকবে। 3 নম্বর পার্ট হচ্ছে অনুপ্রস্থ দ্বিবিভাজন। এক্ষেত্রে শুধু নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমটা প্রস্থ বরাবর বিভাজন হবে। কিরকম উদাহরণ? এর উদাহরণ হচ্ছে প্যারামিশিয়াম, যকৃৎ কৃমি ইত্যাদি। দেখো, একটা আয়তক্ষেত্র যদি আবার পরিকল্পনা করো, তার প্রস্থ বরাবর কিন্তু দ্বিবিভাজনটা হচ্ছে। এরপর রেণু উৎপাদনের মাধ্যমে যে সমস্ত জীবরা, জনিত্রী জীবরা রেণু উৎপাদনের মাধ্যমে অপত্য সৃষ্টি করে। এই রেণু কিন্তু অচল এবং সচল 2 রকমের হতে পারে। আবার যৌন জনন, অযৌন জনন দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রেণু দেখা যায়। তো আমরা যে এই রেণুগুলো নিয়ে পড়বো, সেটার প্রথমেই হচ্ছে জুস্পোর, যেটা দেখা যাবে ক্লামাইডোমোনাস। এটাই একমাত্র কিন্তু মোটামুটিভাবে সচল রেণু। এরপর হচ্ছে কনিডিয়া, যেটা দেখা যাবে পেনিসিলিয়ামদের ক্ষেত্রে। এগুলো হচ্ছে নিশ্চল, বাতাসের সাহায্যে বিস্তারিত হয়ে অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়। এরপর ওয়েডিয়া, এটা কিন্তু তাদের দেখা যাবে অ্যাগারিকাসদের, এটা দেখা যায়। তারপর দেখা যাবে ক্ল্যামাইডো রেণু, এটাও নিশ্চল এককোষী পুরু প্রাচীর বিশিষ্ট রেণু, যেটা মিউকরদের দেখা যায়। আর লাস্টলি হচ্ছে স্পোরানজিওস্পোর্স, যেগুলো নিশ্চল এককোষী ফ্ল্যাজেলাবিহীন। উদাহরণ মিউকর। এর মধ্যে কিন্তু জুস্পোরটা হচ্ছে সচল এবং এদের ফ্ল্যাজেলা থাকে। ছবিগুলোতে যদি দেখো ABCDE, এই পাঁচটা রেণুর প্রকারভেদ বা রেণু সম্পর্কের ছবি। এরপর হচ্ছে কোরকোদ্গমের দ্বারাটা কি? কোরক গঠনের মাধ্যমে, অর্থাৎ দেহের থেকে কোনো অংশ একটু বৃদ্ধি হয়ে কোরক উৎপাদনের মাধ্যমে সেটা আলাদা হয়ে অপত্যজীব সৃষ্টি করবে। উদাহরণ হাইড্রা। ছবিটা দেখলেই বুঝতে পারবে একটা কোরক সৃষ্টি হয়েছে, সেই কোরকটা আলাদা হয়ে গিয়ে সেখান থেকে একটা নতুন অপত্যজীব সৃষ্টি করছে। এরপর হচ্ছে গেমিউলের দ্বারা। এই কোরকটা, এটা যদি দেহের অভ্যন্তরে সৃষ্টি হয়, সেটাকে বলা হয় এন্ডোজেনাস বার্ডিং বা গেমিউল। এটার মাধ্যমে যখন অপত্যজীব সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলবো গেমিউলের দ্বারা। কাদের দেখা যায়? স্বাদু জলের স্পঞ্জ, অর্থাৎ স্পঞ্জিলাদের ক্ষেত্রে এটা দেখা যায়। এই বাঁদিকের ছবিটাতে ছোট্ট ছোট্ট যেগুলো, সেগুলো হচ্ছে গেমিউল। আর গেমিউলের আকৃতিটা কিরকম? একদম বাইরে সেটা থাকে হচ্ছে স্পিকিউলস, তার ভেতরে পর্দা, আর অন্তঃপর্দার মধ্যে থাকে হচ্ছে অ্যামিবোসাইটস, যেখান থেকেই এই গেমিউলসগুলো বা সেলগুলোর থেকে জনিত্রী অপত্যজীব সৃষ্টি হয়। এরপর হচ্ছে খণ্ডীভবন। জনিত্রী জীবের 2 বা ততোধিক খণ্ডের মাধ্যমে অপত্যজীবের সৃষ্টি হবে। উদাহরণ স্পাইরোগাইরা। একটা বড় স্পাইরোগাইরা, সেটা খণ্ডিত হয়ে 3টে খণ্ড হলো, সেখান থেকে আবার একটা থেকে একটা অপত্যজীব সৃষ্টি হয়ে গেল। এরপর হচ্ছে পুনরুৎপাদন। জনিত্রী জীবের কর্তিত অংশ বা নষ্ট হয়ে যাওয়া অংশ আবার প্রতিস্থাপিত হয়ে বা সেখান থেকে সম্পূর্ণ একটা নতুন অপত্য সৃষ্টি হবে। কাদের দেখা যায়? প্ল্যানেরিয়া। ছবিতে দেখো, প্ল্যানেরিয়ার যদি আমি মাঝখান থেকে কেটে দিই, তো দুটোর দিক থেকে কিন্তু প্ল্যানেরিয়ার অপত্য সৃষ্টি হয়ে যাচ্ছে। এবারে আমরা পড়ব যৌন জননের সুবিধা অসুবিধাগুলো কি কি। সুবিধার মধ্যে পড়ছে, দেখো, যৌন জননের ভেদ বা প্রকরণ দেখা যাবে, জীবের মধ্যে অনেক বৈচিত্র্য আসে। অসুবিধার মধ্যে কি? 2টো বিপরীত লিঙ্গের জনিত্রী জীবের প্রয়োজন হয়। আরেকটা কি? জটিল পদ্ধতি, অসংখ্য গ্যামেট নষ্ট হয়ে যায়।
এরপর আসছে অযৌন জননের সুবিধা অসুবিধা। অযৌন জননের ক্ষেত্রে কি কি সুবিধা? এর হচ্ছে একটা মাত্র জনিত্রী জীব হলেই কাজ হয়ে যাবে, সময় কম লাগবে, আর বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত জীব সৃষ্টি হবে, যেহেতু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ভেদ বা প্রকরণ দেখা যায় না, তার মানে বৈচিত্র্য আসবে না, অভিযোজন ক্ষমতা কমে যায়। তাহলে আজকে আমরা পড়লাম জনন কি, জননের প্রয়োজনীয়তা কি, জননের প্রকারভেদ, যৌন জনন ও তার বৈশিষ্ট্য, যৌন জননের প্রকারভেদ, অযৌন জনন ও তার বৈশিষ্ট্য, অযৌন জননের প্রকারভেদ, যৌন জননের সুবিধা অসুবিধা, অযৌন জননের সুবিধা অসুবিধা। তো আজকের জন্য এইটুকুই। পরের ভিডিওগুলোতে আমরা এর পরের টপিকগুলোকে নিয়ে আলোচনা করব, যেগুলো আরও বেশি ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটিকে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর লাইক করে বাকিদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।